আসসালামু আলাইকুম। আজকে আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে আসলে ক্লাসটা শুরু হইতে একটু দেরি হচ্ছে, তার জন্য আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকে তোমাদের সাথে আমি আবার হাজির হয়েছি রসায়নের বিষয় নিয়ে। রসায়নের আজকে তোমাদের আগে থেকে জানাই দেওয়া হয়েছিল কোন লেকচার হবে, সেটা হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ও কর্মমুখী রসায়ন। মানে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা আগে হবে, তারপর যদি মানে তোমরা বলো তাহলে তারপরে কর্মমুখী রসায়ন শুরু করা হবে, ঠিক আছে? দেখা যাক ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আমরা এই ক্লাস ইনশাল্লাহ শেষ করব, কতটুকু সময়ের ভিতরে শেষ করতে পারি। আসলে তোমরা রসায়ন প্রথম পত্রের এই যে প্রথম অধ্যায়টা তোমরা কিন্তু সবসময় একটা অবহেলার অধ্যায় বলা চলে, তাই না? কিন্তু এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে, খুব সুন্দর সুন্দর এমসিকিউ কোশ্চেন আসে, যেগুলো খুব সুন্দর সুন্দরভাবে ভুল হয়, বুঝছো? মানে এমসিকিউ কোশ্চেনগুলো যত সুন্দর তত সুন্দরভাবে তোমাদের এই এমসিকিউ কোশ্চেনগুলো কিন্তু ভুল হয় অধ্যায় থেকে, ঠিক আছে? তাহলে চলো আমাদের আজকের লেকচারে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তাই না? ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। আচ্ছা, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার মানে কি বলতো? মানে আমরা ল্যাবরেটরিতে বা আমরা বিভিন্ন সময় কাজ করি না, তো কাজ করার ক্ষেত্রে যে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, মেইনলি প্রথমত নিজেদের নিরাপত্তার জন্য যে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি না, কি কি ব্যবহার করি বলো তো ল্যাবরেটরিতে গেলে? কমেন্টে জানাও কি কি ব্যবহার করি। তার আগে তোমাদেরকে বলি, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমার লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা সেটা আমাকে কমেন্টে জানাও। কথা শুনতে পাচ্ছ কি এবং এই বোর্ড স্পষ্ট স্মার্ট বোর্ডটা দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাও, ঠিক আছে? আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাই রাখবা, ওকে? আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, নার্সিং ভর্তি পরীক্ষার্থী আছে, বলে দিও তাদের হাতে কিন্তু সময় খুবই কম, তাই তারা সিদ্ধান্তহীনতায় না ভুগে তাদের কাছে ক্লাসটা শেয়ার করে দাও, তারাও যেন ফ্রি ক্লাসগুলো করতে পারে। আমাদের ক্লাস কিন্তু চলবে তোমার নার্সিং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? আর তারপরে তোমাদের নিয়মিত তোমরা পরীক্ষা কি দিচ্ছ কমেন্টে জানাও, নিয়মিত পরীক্ষা দিচ্ছ কিনা। আর তোমাদের ফ্রেন্ডস যারা নার্সিংয়ে ভর্তি হবে তাদেরকেও জানাই দাও যে আমাদের এখানে কয় টাকায় পরীক্ষা দেওয়া যায়, 3 টাকা, এটা একটু জানাই দাও, ঠিক আছে? এটা তোমরা জানাই দাও। এখন শোনো, এই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে প্রথমত আমরা কোন জিনিসটা ব্যবহার করি বলো তো? আমরা ল্যাবে গেলেই কোন জিনিসটা ব্যবহার করি বলো তো? অ্যাপ্রন ব্যবহার করি, তাই না? অ্যাপ্রন ব্যবহার করি। এই যে অ্যাপ্রন, এই অ্যাপ্রনটা কিন্তু তোমাদের নার্সিং ড্রেসের সাথেও আছে। তোমরা যখন হসপিটালে কাজ করবা বা অ্যাপ্রন পরেই কিন্তু যারা নার্সিং ইনস্টিটিউটে তারা কিন্তু অ্যাপ্রন পরেই কিন্তু ক্লাস করে, ঠিক আছে? এখন হসপিটালেও কিন্তু অ্যাপ্রনটা কেন পড়া হয়, তাই ল্যাবরেটরিতে কেন পড়া হয় আমরা এটা শিখবো। হসপিটালে কেন পড়ি সেটা আমরা নার্সিং ইনশাল্লাহ চান্স পাওয়ার পরে যখন নার্সিং পড়বো তখন শিখবো। এখন এই যে অ্যাপ্রনটা ল্যাবরেটরিতে কেন ব্যবহার করা হয় বলো তো? যাতে তোমার যে রাসায়নিক বিভিন্ন দ্রব্য আছে না, যেগুলো ক্ষতিকর দ্রব্য, সেগুলো থেকে আমাদের দেহকে বা আমাদের পোশাককে কি করা যায়, রক্ষা করা যায়, তাই না? তাহলে আমরা কেন ব্যবহার করি? বিভিন্ন ধরনের যে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য আছে সেগুলো থেকে আমাদের যে ড্রেস থাকে সেই ড্রেসকে রক্ষা করার জন্য, তাই না? তাহলে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। এখন এই রাসায়নিক, এটা আমরা কোন ধরনের অ্যাপ্রন ব্যবহার করি বলো তো? অ্যাপ্রনটা কোন কাপড়ের হয় বলো তো? অ্যাপ্রনটা কোন কাপড়ের হয় বলো? সুতি কাপড়ের, তাই না? কমেন্টে জানাও সুতি কাপড়ের। এখন অ্যাপ্রনটা শুধু সুতি কাপড়ের হলো, সুতি কাপড়ের হলেই কি হবে? অ্যাপ্রনটার হাতা কতটুকু হয় তাই বলো তো? 3/3/4 না, 3/4 কোয়ার্টার হইতে হয় না অ্যাপ্রনটার হাতা কতটুকু হইতে হয়? 3 কোয়ার্টার, তাই না? কোথায় 3/4? এই যে এই তিনটা শুধু অ্যাপ্রন থেকে, এই তিনটা তথ্য যদি তোমরা মনে রাখো না, আর কিছু মনে রাখা লাগবে না। এই অধ্যায়ে আমি যেগুলো পড়বো তোমরা দয়া করে শুধু সেইগুলাই মনে রাখবা, সেগুলোতেই কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এর মধ্যে অনেক হাবিজাবি জিনিস আছে, সেগুলো তোমাদের পড়ার কোনো দরকার নাই। এখন অ্যাপ্রনের পরে সাধারণত আমরা কোন ধরনের অ্যাপ্রন ব্যবহার করি? সুতি কাপড়ে, তাই না? সুতি কাপড়ের তৈরি অ্যাপ্রন, এবং তার হাতা কতটুকু হবে? 3 কোয়ার্টার হবে, তাই না? আর কখন আমরা অ্যাপ্রন ব্যবহার করি বা কেন ব্যবহার করি? রাসায়নিক দ্রব্য থেকে, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে আমাদের কলেজ ড্রেসকে রক্ষা করার জন্য। এরপরে আমরা কি ব্যবহার করি বলতো? চশমা, তাই না? এখন এই যে নিরাপদ চশমা যে আমরা ব্যবহার করি ল্যাবরেটরি, এই যে নিরাপদ চশমার আরেক নাম কি বলতো? আরেক নাম কি? গগলস না? আরেকটা নাম কি? গগলস। কিসের? ল্যাবরেটরি যে নিরাপদ চশমা আছে, চশমার আরেক নাম কি? গগলস। এই যে গগলস, তাহলে কি গগলস তোমার? সেগুলো সাধারণত ক্ষতিকর ও সহজে উদ্দায়ী, এক কথা যেগুলো উদ্দায়ী সেগুলো আমাদের চোখের ক্ষতি করতে পারে, এই জন্য কি ব্যবহার করি আমরা? নিরাপদ চশমা অথবা গগলস। এই যে চশমা যে ল্যাবরেটরিতে যেটা ব্যবহার করা হয় তার অপর নাম যে গগলস, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখন আমরা চশমা ব্যবহার করলাম, অ্যাপ্রন পরলাম, দেন আমরা কি করি? দেন আমরা কি ব্যবহার করি বলতো? গ্লাভস, তাই না? এই যে গ্লাভস, এই গ্লাভসগুলো কেন ব্যবহার করা হয়? গ্লাভস তোমার সাধারণত ক্ষয়কারক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থ, তাই না?
ক্ষয়কারক এবং বিষাক্ত রাসায়নিক পদার্থের বোতল যে ধরা হয়, ধরার আগে আমরা কি ব্যবহার করি? গ্লাভস ব্যবহার করি। এই যে গ্লাভসের ক্ষেত্রে আমরা সবাই জানি কোন গ্লাভসটা তোমার বলো তো, কোন গ্লাভসটা সবচাইতে বেশি পরিমাণে পরিবেশ বান্ধব এবং পচনযোগ্য গ্লাভস কোনটা বলো তো? পরিবেশ বান্ধব ও পচনযোগ্য গ্লাভস কোনটা বলো তো? বলো তো একাতে কোনটা ভালো গ্লাভস জানি আমরা, বলো। নাইট্রাইল গ্লাভস না? তাহলে ভালো গ্লাভস কোনটা? সেটা কোনটা? নাইট্রাইল গ্লাভস। এই যে নাইট্রাইল গ্লাভসকে ভালো কেন বলা হচ্ছে বলো তো? এটা কি পরিবেশ বান্ধব, এটা পরিবেশ বান্ধব গ্লাভস বলে একে ভালো বলা হচ্ছে। এখন এই নাইট্রাইল গ্লাভসের আমাদের আরো কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা নাইট্রাইল গ্লাভসের দন্তান্ন আকারে না, তাইলে এইখানে কোনো প্রোটিন উপাদান থাকবে না। আর আজ থেকে শুনে রাখো, যদি কোথাও প্রোটিন উপাদান না থাকে, যদি কোথাও প্রোটিন উপাদান না থাকে, যদি কোথাও প্রোটিন উপাদান না থাকে, তাহলে সে তোমার অ্যালার্জি সৃষ্টি করবে না। ওকে, তাহলে এটা তোমার এখানে কোনো প্রোটিন উপাদান থাকবে না। যদি প্রোটিন উপাদান না থাকে তাহলে এটা কি অ্যালার্জি সৃষ্টি করে? একটু আগেই বললাম। তাহলে এটা কি অ্যালার্জি সৃষ্টি করবে? অ্যালার্জি সৃষ্টি করবে না। তাহলে যেহেতু এখানে প্রোটিন উপাদান নাই, সেহেতু এখানে কি সৃষ্টি হবে না? এখানে অ্যালার্জি সৃষ্টি হবে না। কিসের কারণে হবে না? কারণ এখানে প্রোটিন উপাদান নাই, এই জন্য নাইট্রাইল গ্লাভসটা তোমার ভালো ধরা হয়। এখন এই যে নাইট্রাইল গ্লাভস তোমার কি কারণে ব্যবহার করা যায়? পরিবেশ বান্ধব। নাইট্রাইল গ্লাভস থেকে আমরা কোন গ্লাভস সাধারণত তোমার পরীক্ষাগারে ব্যবহার করব? নাইট্রাইল গ্লাভস। কেন? সেটা পরিবেশ বান্ধব। আর এই নাইট্রাইল গ্লাভস থেকে আর কি পড়বো? এখানে কোনো প্রোটিন উপাদান থাকে না, আর এটাই কি এটাই অ্যালার্জি সৃষ্টি করে না। এখন এই যে নাইট্রাইল গ্লাভসের পরে আমাদের যে জানতে হবে সেটা হলো তোমার জিটেক্স গ্লাভস, তাই না? জিটেক্স গ্লাভস, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের গ্লাভসের প্রকারভেদ, ঠিক আছে? জিটেক্স গ্লাভস। এখন জিটেক্স গ্লাভস তাহলে কখন ব্যবহার করা হবে বলো তো? জিটেক্স গ্লাভস কখন ব্যবহার করা হয় বলো তো? জিটেক্স গ্লাভস, এই যে জিটেক্স গ্লাভস বর্গীয় জয় জ্বলন্ত, ঠিক আছে? বর্গীয় জয় কি জ্বলন্ত। জিটেক্সতে আমরা মনে রাখবো কি জ্বলন্ত। জ্বলন্ত কোনো বস্তু নিয়ে যখন এ করা হবে তোমার, মানে জ্বলন্ত কোনো কিছু নিয়ে যখন তোমরা কাজ করবা, তখন ছোটখাটো জ্বলন্ত কোনো বস্তু নিয়ে যখন তোমরা কাজ করবা, সেই জিনিসটা নিয়ে তোমার কি কি তখন কোন গ্লাভস ব্যবহার করতে হবে? জিটেক্স গ্লাভস ব্যবহার করতে হবে, ঠিক আছে? জ্বলন্ত বস্তু নিয়ে যখন কাজ করবা, ঠিক আছে, তখন কি গ্লাভস? তোমার জিটেক্স গ্লাভস ব্যবহার করতে হবে। এখন এই জিটেক্স গ্লাভসের সাথে আরেকটা দেখবা সুন্দর আরেকটা নাম আছে ল্যাটেক্স গ্লাভস। ল্যাটেক্স, এই যে ল্যাটেক্স, এই যে ল্যাটেক্স গ্লাভস তোমরা কখন ব্যবহার করবা? ল্যাটেক্স গ্লাভস কখন ব্যবহার করবা বলো তো? বলো তো ল্যাটেক্স গ্লাভস কখন ব্যবহার করা হয়? কখন ব্যবহার করা হয় বলো তো? ওখানে কি লেখা আছে বইয়ে? বইয়ে কি লেখা আছে? হ্যাঁ, বইয়ে কি লেখা আছে জানো কেউ? যারা যারা জানো কমেন্টে জানাবা, কোনো সমস্যা নেই। যারা পারো বা জানো তারা কমেন্টে জানাবা। চামড়ায় কি? চামড়ায় ক্ষয় ও জ্বালা সৃষ্টিকারী। জ্বালা, জ্বালা সৃষ্টিকারী। এখানে জ্বলন্ত না কিন্তু, জ্বালা সৃষ্টিকারী। এই জ্বালা, জ্বালা, লা শব্দটা আছে না, এখান থেকে মনে রাখবা ল্যাটেক্স। এখন আমি একটা জিনিস বলছিলাম, নাইট্রাইল গ্লাভসে তোমার প্রোটিন উপাদান থাকে না, এই কারণে এটিকে অ্যালার্জি সৃষ্টি করে না। কিন্তু এই যে তোমার এই যে ল্যাটেক্স গ্লাভসে কিন্তু প্রোটিন উপাদান থাকে। কি থাকে? প্রোটিন উপাদান। প্রোটিন উপাদান কি হবে? থাকবে। তাহলে এটা কি অ্যালার্জি সৃষ্টি করবে বলো তো? এটা কি অ্যালার্জি সৃষ্টি করবে? এটা কি অ্যালার্জি সৃষ্টি করবে? কমেন্টে জানাও অ্যালার্জি সৃষ্টি করবে কিনা। ল্যাটেক্স গ্লাভস অ্যালার্জি সৃষ্টি করবে কি না জানাও। ল্যাটেক্স গ্লাভস অ্যালার্জি সৃষ্টি করবে কি না? তাই ল্যাটেক্স গ্লাভসে কি থাকবে? প্রোটিন উপাদান থাকবে, এই জন্য এটি অ্যালার্জি সৃষ্টি করে না। নাইট্রাইল গ্লাভস কি করে? অ্যালার্জি সৃষ্টি করে না, কারণ এখানে কোনো প্রোটিন উপাদান নাই। তারপরে আরো কয়েকটা ধরনের গ্লাভস ব্যবহার করা হয়, যেমন পিভিসি গ্লাভস, তাই না? পলিভিনাইল, ওই যে ভিনাইল গ্লাভস ব্যবহার করা। আর একটা হলো নিওপ্রিন গ্লাভস, আর একটা কি আছে তারপরে? নিওপ্রিন। এই যে নিওপ্রিন গ্লাভসে মনে রাখবা, নিওপ্রিন এই শব্দ থেকে কিন্তু মনে রাখা যায়। দেখছো কোন গ্লাভস কখন ব্যবহার করা হবে? সহজে কিন্তু মনে রাখা যায়, মুখস্থ করার কিছু নাই। নিওপ্রিন গ্লাভস কখন তোমার ব্যবহার করা হবে? যখন কোনো কিছু বেশ নরম ও তাপরোধী, তাই না? যখন, তাহলে নিওপ্রিন গ্লাভসটা আসলে কি? এটি বেশ নরম। তাহলে বেশ নরম গ্লাভস কোনটি? বেশ নরম, বেশ নরম। তাহলে নিওপ্রিন গ্লাভসটা কি? বেশ নরম ও তাপরোধী। এই যে দন্তান্ন, এটা মনে রাখতে পারবা। ওকে, দেন তোমার আছে প্রাকৃতিক রাবার গ্লাভস। এখন আমাকে বলো তো, রাবার বিদ্যুৎ পরিবহন করে নাকি করে না বলো তো? করে নাকি করে না জানাও, কমেন্টে জানাও। রাবার বিদ্যুৎ পরিবহন করে নাকি করে না? যারা কমেন্ট করছো ধন্যবাদ সবাইকে। এখন এই যে রাবার, এই রাবার তোমার বৈদ্যুতিক শক এড়াতে তোমার সাধারণত বৈদ্যুতিক শক প্রতিরোধক গ্লাভস, ঠিক আছে? তাহলে বৈদ্যুতিক শক প্রতিরোধক গ্লাভস কোনটা? প্রাকৃতিক রাবার গ্লাভস। কি? বৈদ্যুতিক শক।
তাহলে রাবার কি বিদ্যুৎ পরিবহন করে? রাবার বিদ্যুৎ পরিবহন করে না, ঠিক আছে। আর এটি এই জন্য তোমার কি বৈদ্যুতিক শক প্রতিরোধক। এটা বৈদ্যুতিক শক প্রতিরোধক হিসেবে তোমার কি কাজ করবে? কোন গ্লাভস ব্যবহার করা হবে? রাবার গ্লাভস ব্যবহার করা হয়। দেন তো আসলে কি ব্যবহার করা হয়? মাস্ক ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে। তারপর তোমার কি জুতা ব্যবহার করা হয় না? জুতা ব্যবহার করবা। কোন ধরনের জুতা ব্যবহার করবা বলো? কোন ধরনের জুতা ব্যবহার করবা? হ্যাঁ, কোন ধরনের জুতা? স্যান্ডেল ব্যবহার করবা? স্যান্ডেল ব্যবহার করে যাবো, তাই না? না, স্যান্ডেল কিন্তু ব্যবহার করা যাবে না। হ্যাঁ, জুতা ব্যবহার করতে হবে, কিন্তু সেটা স্যান্ডেল নয়। তাহলে ল্যাবরেটরিতে তোমরা জুতা ব্যবহার করতে পারবা, কিন্তু সেটা স্যান্ডেল নয়। আর তোমার যাদের মাথার চুল অনেক লম্বা, চুল কি খোলা রেখে চলে যাবা? চুল খোলা রাখলে হবে? তাহলে চুল কি করতে হবে? চুল বেঁধে কি মাথায় ক্যাপ পরতে হবে। কি করতে হবে? মাথায় কি পরতে হবে? মাথায় ক্যাপ পরতে হবে। তাহলে চুল বেঁধে মাথায় কি করতে হবে? ক্যাপ পরতে হবে। মোটামুটি এইগুলো আমাদের ল্যাবরেটরিতে গেলে এগুলো আমাদের কি করতে হবে? এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আসো, এখন ল্যাবরেটরিতে আমাদের মোটামুটি এগুলো মনে রাখলেই চলবে। এরপরে আসবে আমাদের গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল। গ্লাস সামগ্রী, এখন গ্লাস সামগ্রী ব্যবহারের নিরাপদ কৌশল জানার আগে আমাদের জানতে হবে গ্লাস সামগ্রী কিভাবে তৈরি হয়, তাই না? গ্লাস সামগ্রীতে কি কি উপাদান থাকে? সাধারণত তোমার দেখবা গ্লাস কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সফট গ্লাস বা নরম গ্লাস, আর একটা হলো তোমার পাইরেক্স গ্লাস বা শক্ত গ্লাস। এখন আমাদের ল্যাবরেটরিতে কিছু কিছু জিনিস তোমার কোথায় ব্যবহার করা হয়? কিছু কিছু জিনিস সফট গ্লাস দ্বারা তৈরি, কিছু কিছু জিনিস পাইরেক্স গ্লাস বা শক্ত গ্লাস দ্বারা তৈরি। তাহলে আমি একটু আগে বলে দিচ্ছি তোমাদের, বলো একটু আগে কিন্তু বললাম গ্লাস কয় প্রকার। সাধারণত গ্লাস কয় প্রকার বলো তো, কমেন্টে জানাও। সাধারণত গ্লাস কয় প্রকার ও কি কি, কমেন্টে লেখো। কয় প্রকার? 2 প্রকার। সেটা কি কি? একটা হলো তোমার সফট গ্লাস, আর একটা কি পাইরেক্স গ্লাস বা শক্ত গ্লাস। এই যে শক্ত গ্লাস, এটা আসলে কি দিয়ে তৈরি? শক্ত পটাশ গ্লাস বলা হয় অনেক সময়, ঠিক আছে। এগুলো কি বলা হয়? পাইরেক্স গ্লাস অথবা শক্ত পটাশ গ্লাস। এখন এই যে সফট গ্লাস সাধারণত তোমার সফট গ্লাসগুলো কি সোডিয়াম আর ক্যালসিয়াম সিলিকেট দিয়ে তৈরি করা হয়। কি? সোডিয়াম আর ক্যালসিয়াম সিলিকেট। এটা কিন্তু মনে রাখতে হবে যে কোন গ্লাস কি দিয়ে তৈরি। আর পাইরেক্স গ্লাস কোনটা দিয়ে তৈরি করা হয়? পাইরেক্স গ্লাস কি দ্বারা তৈরি করা হয়? পাইরেক্স গ্লাস তোমার সাধারণত থাকে, পাইরেক্স গ্লাসে জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরোসিলিকেটস কি থাকে? জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটস। তাইলে আমরা কি বললাম? সফট গ্লাসে কি কি থাকে? সফট গ্লাস কি কি থাকে? তাহলে কমেন্টে লিখে ভালো, এখনই তোমাদের অনুশীলন হয়ে যাবে। কমেন্টে লেখো সফট গ্লাসে কি কি থাকে? সোডিয়াম আর ক্যালসিয়ামের সিলিকেট, তাই না? সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেটস। আর পাইরেক্স গ্লাসে কি কি থাকে? আমাদের জিঙ্ক অক্সাইড থাকে এবং বেরিয়াম বোরোসিলিকেটস থাকে। ওকে, যদি এটা আমাদের ভুল হয় তারপরেও তাহলে আমরা এই সহজ উপায়ে মনে রাখতে পারি। কমল কানা পাপির সাথে যাবে না। ওকে, তাহলে কমল বলতে কোনটা বোঝায় বলো তো? কোমল গ্লাস। ওকে, কোমল গ্লাসে কি থাকবে? সোডিয়াম সিলিকেট আর ক্যালসিয়াম সিলিকেট। ওকে, কানা CANA। ওকে, কানা। আর পাপিতে কি? এটা হলো পাইরেক্স গ্লাস। পাপিতে কি? পাইরেক্স গ্লাস। সাথে কি যাবে না? তাইলে জিঙ্ক থাকবে, আর কি থাকবে? বেরিয়াম থাকবে, তাই না? বেরিয়াম বোরোসিলিকেট থাকবে। তাইলে আমরা এটার মধ্যে জানতে পারবো কি কোমল গ্লাসে কোনটি থাকে? ক্যালসিয়াম আর সোডিয়াম সিলিকেটস। আর তোমার পাইরেক্স গ্লাসে কোনটি থাকে? জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরোসিলিকেট। ওকে, মানে সংকেতটা দেওয়া থাকলেও যদি এই উপাদানগুলো দেখি তাহলে আমরা নির্ণয় করতে পারবো কোনটা তোমার কোমল গ্লাস, কোনটা শক্ত গ্লাস। এখন এরপর যেটা আসবে যে আমাদের কোন জিনিসগুলা কোমল গ্লাস দিয়ে তৈরি, কোন জিনিসগুলা শক্ত গ্লাস দিয়ে তৈরি। এটা সহজে মনে রাখা যায়। পাইরেক্স গ্লাস দিয়ে যেগুলা তৈরি হবে সেগুলা সহজে মনে রাখা যায়। সেগুলা কি? আমরা যেকোনো একটা মনে রাখবো, ঠিক আছে। যেখানে দেখবা 2টা জিনিস, সেখানে আমরা 2টার ভিতরে যেকোনো একটা মনে রাখবো, তাহলে অপোজিটটাও পারবো। কারণ তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে কি হবে? নিচের কোনটি পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। তাহলে আমরা যদি পাইরেক্স গ্লাসের গুলো জানতে পারি তাহলে আমাদের তো তোমার হয়েছে কোমল গ্লাসের গুলো পাওয়ার দরকার নেই। তাহলে বাকি 3টা কি? কোমল গ্লাস দিয়ে তৈরি থাকবে। যদি বলা নিচের কোনটি কোমল গ্লাস দ্বারা তৈরি, তাহলে তোমার কি হবে? বাকি 3টা কি দিয়ে তৈরি থাকবে? পাইরেক্স গ্লাস। তোমরা পাইরেক্স গ্লাস 3টা নির্ণয় করতে পারবো। তাহলে যেটা আমরা এখন যে টেকনিক শেখাবো, যেটা টেকনিকের ভিতরে থাকবে না, সেটা হলো তোমার কি হবে? কোমল গ্লাস দিয়ে তৈরি হবে। বুঝতে পারছো?
মনে রাখবা ফ্লাস্ক বিপি সব ধরনের ফ্লাস্ক, মেজারিং ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক, সব ধরনের ফ্লাস্ক তোমার পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি করা হয়, ঠিক আছে। আর সাথে হলো বুরেট আর পিপেট, সাথে বুরেট আর পিপেট, ফ্লাস্ক বিপি, এই জন্য মনে রাখতে পারো ফ্লাস্ক বিপি। তোমার সব ধরনের ফ্লাস্ক সাথে হলো বুরেট আর পিপেট তোমার কি দ্বারা তৈরি করা হয়? পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি করা হয়। এখন বলতে পারো ভাইয়া এই যে রিয়েজেন্ট, বিকারক, তারপরে হলো বিকার, এগুলো তো আপনার সফট গ্লাসেও আছে, পাইরেক্স গ্লাসেও আছে, যেহেতু এটা দুই জায়গায় আছে তো এটা পাওয়ার সম্ভাবনা নাই, বুঝতে পারছো? তাহলে আমরা ফ্লাস্ক বিপি দিয়ে মনে রাখতে পারবো এগুলো কি দিয়ে তৈরি, এগুলো সব হলো কি গ্লাস দিয়ে তৈরি? পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। তাহলে বাকি যেগুলো আছে সবগুলো কোন গ্লাস দিয়ে তৈরি হবে? তোমার সবগুলো হবে কোমল গ্লাস দ্বারা তৈরি। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও, ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে কিনা বা এই পর্যন্ত কেউ বুঝতে অসুবিধা আছে কিনা কমেন্টে জানাও। আর অনেকে গতদিন কিন্তু বলছিল যে তোমাদের পরীক্ষা হ্যাঁ পরীক্ষা কিন্তু 23 তারিখে হওয়ার সম্ভাবনা 90%-এর উপরে। এটা কিন্তু এখন আপাতত ধরে রাখতে পারো 23 তারিখ তোমাদের পরীক্ষা কনফার্ম, ঠিক আছে? হয়তো কোনো সার্কুলার দেন, সার্কুলার দিলে ডিসেম্বরের ফার্স্ট উইকে দিয়ে দেবে ইনশাল্লাহ। আমি কিন্তু ফার্স্ট লেকচার থেকে একটাই কথা বলছি, এখানে যেদিন থেকে দাঁড়াইছি সেটা হলো জানুয়ারিতে কিন্তু এক্সাম হইতে পারে। তো এখন 23 জানুয়ারি এক্সাম, এটা নিয়ে হাওয়া তাস হওয়ার কিছু নাই। আমাদের পরীক্ষার ক্লাসগুলো সেভাবেই সাজানো আছে, প্রতিদিন তোমাদের ঠিক সন্ধ্যা 7টায় ক্লাস হচ্ছে। আমাদের 23 জানুয়ারির আগে আমাদের সিলেবাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, নার্সিং সিলেবাস, ঠিক আছে? তারপর তোমাদের এক্সাম হচ্ছে, তো তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো কারা কারা কমেন্টে জানাও, কারা কারা ভর্তি হয়েছো। আর এখনো যারা ভর্তি হয়নি এখনো হওনি কেন? কয় টাকা পরীক্ষা দিতে পারছো বলো তো? মাত্র 600 টাকায় তো তোমরা পরীক্ষাটা দিতে পারছো, তাইলে তোমাদের কি সমস্যা? 600 টাকায় তাও কয়টা পরীক্ষা দিতে পারবা? 168টা পরীক্ষা দিতে পারবা। তাহলে প্রত্যেকটা পরীক্ষা কয় টাকা পড়ছে বলো তো? 3 টাকা। এই 3 টাকায় তোমরা প্রত্যেকে পরীক্ষা দিতে পারছো, 1 টাকার পরীক্ষা দিতে পারছো। এখানে ফ্রিতে ক্লাস করবা, দেন ওইখানে যে পরীক্ষা দিবা, আমার স্কুলে ওয়েবসাইটে যে পরীক্ষা দিবা। এই তো ইনশাল্লাহ প্রস্তুতি আশা করি কমপ্লিট হয়ে যাবে। এখন আসো এরপরে আমাদের গ্লাস সামগ্রীর পরে এই যে ল্যাবরেটরিতে গ্লাস সামগ্রী কি কি করি আমরা পরিষ্কার করি না? এই পরিষ্কারের ক্ষেত্রে আমরা সাধারণত এই যে ল্যাবরেটরিতে আমরা যে বিভিন্ন ধরনের জিনিস পরিষ্কার করি, এই যে বিভিন্ন ধরনের জিনিস পরিষ্কার করি, এখানে কি কি জিনিস ব্যবহার করা হয় বলো তো? প্রথমত আমরা কি ব্যবহার করি? সোডিয়াম কার্বনেটের কয় পার্সেন্ট দ্রবণ? 10% লঘু দ্রবণ, ঠিক আছে? সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ, সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? এটা হলো তোমার মনে করো কোনো একটা গামলায় নিয়ে একটা প্লাস্টিকের বড় গামলায় নিয়ে তোমার ময়লাযুক্ত গ্লাস সামগ্রীগুলা ধুয়ে আবার কি করা হয়? পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, ঠিক আছে? এখন তারপরে আরেকটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হলো ডেকন 90 ডিটারজেন্ট ডেকন 90। এই যে ডেকন 90 তোমার সাধারণত সব ধরনের গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে সোডিয়াম কার্বনেট কিন্তু সব ধরনের গ্লাস সামগ্রী পরিষ্কার করা যাবে না, কিন্তু সব ধরনের গ্লাস সামগ্রী কি সব ধরনের গ্লাস সামগ্রী তোমার পরিষ্কার করা যাবে কোনটা দ্বারা? ডেকন 90 দ্বারা সব ধরনের গ্লাস সামগ্রী পরিষ্কার করা যায়। এবং ডেকন 90 এখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা হলো বায়োডিগ্রেডেবল। আচ্ছা বায়োডিগ্রেডেবল মানে কি বলো তো? মানে কি কমেন্টে জানাও, বায়োডিগ্রেডেবল মানে কি? বায়োডিগ্রেডেবল মানে কি? বায়োডিগ্রেডেবল মানে কি কমেন্টে জানাও তো। যারা যারা কমেন্ট করছো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। যারা সঠিক কমেন্ট করছো ধন্যবাদ সবাইকে। এই বায়োডিগ্রেডেবল হলো তোমার অণুজীব দ্বারা ভাঙনযোগ্য। অণুজীব দ্বারা ভাঙনযোগ্য মানে সেটা পরিবেশে ভাঙনযোগ্য, মানে সেটা পরিবেশের জন্য কোনো ক্ষতি করবে না। এই যে ডেকন 90 হলো তোমার 100%, এক কথায় শতভাগ বায়োডিগ্রেডেবল বা অণুজীব দ্বারা ভাঙনযোগ্য। আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো এটি হলো ফসফেট মুক্ত পরিষ্কারক। কি? ফসফেট মুক্ত পরিষ্কারক। তাহলে এখান থেকে আমরা 3টা জিনিস জানতে হবে। সব ধরনের গ্লাস সামগ্রী পরিষ্কার করতে পারবো, এটি বায়োডিগ্রেডেবল 100% বায়োডিগ্রেডেবল, আর এটি হলো তোমার ফসফেট মুক্ত পরিষ্কারক। এরপরে তোমাদের এখন অনেক হয়তো ভাবতে পারছো ভাইয়া তো এইসবগুলো নিয়ে আলোচনা করছে, মেইন যে জিনিস ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, তাই না? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এরপর কোনটা ব্যবহার করা হয় বলো তো? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা তোমার ব্যবহার করা হয়, এটি হলো তোমার কি বলা হয় বলো তো? ক্রোমিক অ্যাসিড মিশ্রণকে কি বলা হয়? ক্রোমিক অ্যাসিড মিশ্রণকে কি বলা হয় বলো? কমেন্টে জানাও। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কমেন্টে জানাও। ক্রোমিক অ্যাসিড মিশ্রণকে কি বলা হয়? কি বলা হয়? সর্বোত্তম পরিষ্কারক। হ্যাঁ ধন্যবাদ, সর্বোত্তম পরিষ্কারক। তাহলে সর্বোত্তম পরিষ্কারক কোনটা? তোমার গ্লাস সামগ্রীর সর্বোত্তম পরিষ্কারক কোনটা? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এখন ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ যে তোমার সর্বোত্তম পরিষ্কারক,
এখন এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতির ক্ষেত্রে 3টা উপাদান লাগে। কয়টা উপাদান লাগে? 3টা উপাদান। সেটা কি কি লাগে বলো তো? পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড এবং পানি, তাই না? পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পানি। আচ্ছা, এখন এই 3টা উপাদান লাগে আমরা জানলাম। তারপরে এটা কতটুকু পরিমাণ লাগে এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? এটা পরিমাণটা কিন্তু অনেক সময় ভুল হয়। এটা ভুল হয় সেই জন্য আমরা এখানে সহজে বোঝানোর চেষ্টা করি। বোঝানোর ক্ষেত্রে এটা যে আসলে এই নিয়ম তা কিন্তু না, ওকে? বোঝানোর ক্ষেত্রে কিন্তু। তাহলে প্রথমত কোনটা ব্যবহার করা হয় বলো তো? আচ্ছা, আমরা যদি কোনো মিশ্রণ তৈরি করি সেখানে অবশ্যই পানি লাগবে। কোনো মিশ্রণ তৈরি করতে গেলে পানি বেশি লাগবে নাকি কম লাগবে? কমেন্টে জানাও। মানে তুমি যে কোনো মিশ্রণ তৈরি করতে গেলা, তোমার পানি লাগবে। তো পানিটা তোমার বেশি লাগে কোনো মিশ্রণ তৈরি করতে নাকি পানিটা কম লাগে বলো তো? হ্যাঁ, কমেন্টে জানাও, পানিটা বেশি লাগে নাকি কম লাগে? পানি কতটুকু লাগবে বলো তো? বেশি লাগবে নাকি কম লাগে? এটাকে কমেন্টে জানাও। তাহলে কি কি ব্যবহার করা হয়? পানি, পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি? কমেন্টে জানাই রাখো। পটাশিয়াম ডাইক্রোমেট। তারপরে দেখো আর কি লাগবে? গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখন কতটুকু লাগে শুনে রাখো। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ মানে মনে রাখবা সবসময় 4-এর খেলা। 4 আছে, ওকে? এখন পানি যদি 4 থাকে, পানি তোমার যদি সবচেয়ে বেশি লাগে তো পানি সবচেয়ে বেশি লাগবে এই যে 40 মিলিলিটার পানি লাগবে, ওকে? তারপরে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট লাগবে 4 গ্রাম। দশমিক কিন্তু 0, এটা এখানে দশমিক নাই। তারপরে আসো, গাঢ় সালফিউরিক অ্যাসিড লাগবে তোমার কতটুকু? 40 মিলিলিটার। এটা কিন্তু তোমার 4 গ্রাম। দেখছো? এখন এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড তোমার কয় মোল লাগবে বলো তো? 2 মোল লাগবে, ঠিক আছে? কয়লা মোল লাগবে? 2 মোল। যদি 2 মোল লাগে তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট কয় মোল লাগছে? 1 মোল লাগছে। এটা যদি বেশি লাগছে এই জন্য এর পরিমাণও এখানে বেশি, ঠিক আছে? আর পানির পরিমাণ তো সবসময় মিশ্রণে বেশিই থাকে, এই জন্য তোমার পটাশিয়াম ডাইক্রোমেট শুধুমাত্র 4 গ্রাম। 40 মিলিলিটার হলো তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিড আর 40 মিলিলিটার হলো পানি, পাতিত পানি, ওকে? এটা হলো তোমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এটা কিন্তু মনে রাখা লাগবে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? এখন আসো, আমাদের ল্যাবরেটরিতে অনেক সময় যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে গেলে আমাদের হাতে কি অনেক সময় অ্যাসিড পড়ে, অনেক সময় ক্ষার পড়ে না? হ্যাঁ, পড়ে কিনা? যখন অ্যাসিড বা ক্ষার পড়ে তখন কি করতে হবে বলো তো? ত্বকে অ্যাসিড লাগলে কি করতে হবে বলো? ত্বকে যদি আমার অ্যাসিড লাগে তাহলে কি করতে হবে? কি করতে হবে? কি দিতে হয়? ক্ষার দিতে হবে না? কোনটা? এই যে ক্ষার কতটুকু দিতে হবে যদি ত্বকে অ্যাসিড লাগে, বা ত্বকে অ্যাসিড লাগলে এই ক্ষার কতটুকু দিতে হবে? কমেন্টে জানাও কতটুকু? কতটুকু? 5%, ওকে? এখন তোমার কখনো ত্বকে বা হাতে যদি খাল লাগে, ঠিক আছে? ত্বকে বা হাতে যদি তোমার অ্যাসিড লাগে তাহলে আমরা কি দেবো? ক্ষার দেবো, 5% NaCO3, ঠিক আছে? আর যদি তোমার চোখে কখনো খাল লাগে, চোখে যদি খাল লাগে তাহলে কি করতে হবে? চোখে যদি খাল লাগে, চোখে মনে করো খাল লাগলো, তাহলে কি করতে হবে? অ্যাসিড দিতে হবে না? কতটুকু দিতে হবে বলো তো? চোখে কতটুকু দিতে হবে? চোখে কতটুকু দিতে হবে অ্যাসিড? চোখে যদি তোমার খাল লাগে তাহলে কতটুকু অ্যাসিড দিতে হবে চোখে? চোখে কতটুকু? আগে কোন অ্যাসিড দিতে হয় সেটা বলো তো? কোন অ্যাসিড? এটার নাম কি? কমেন্টে জানাও। এটার নাম কি? কমেন্টে জানাও, ঠিক আছে? নাম কি? কমেন্টে জানাও। কতটুকু দিতে হবে বলো তো? 5%। কি অ্যাসিড? কমেন্টে জানাও। আর আমি এইটুকু পড়ানোর পরে এর নামটা বলে দেবো। কমেন্টে জানানো নাও তো এটা কোন অ্যাসিড। আর তোমার চোখে যদি কখনো, চোখে যদি তোমার অ্যাসিড পড়ে, চোখে যদি কি পড়ে? চোখে মনে করে অ্যাসিড, এটা তো হলো ত্বকে, এটা ত্বকে যদি অ্যাসিড পড়ে তাহলে এই যে খাদ দিলা। এখন তোমার যদি চোখে অ্যাসিড পড়ে, চোখে কি পড়লে? অ্যাসিড পড়লো, তাহলে আমার খাদ দিতে হবে। কোন খাদ দিতে হবে? আবার সেই সেম জিনিস, খাদ দিতে হবে। এখন চোখে অ্যাসিড পড়লে আমার ক্ষার কতটুকু দিতে হবে? কতটুকু দিতে হবে? 2% দিতে হবে, ঠিক আছে? কতটুকু খাদ দিতে হবে? 2% দিতে হবে। আর আমার চোখে যদি কখনো ক্ষার পড়ে তাহলে অ্যাসিড দিতে হবে। ক্ষার পড়লে অ্যাসিড দিতে হবে, কারণ অ্যাসিড তোমার ক্ষার মিলে কি হবে? লবণ পানি উৎপন্ন হবে। আর ত্বকে যদি তোমার কখনো সময় কি পড়ে?
অ্যাসিড পড়ে তাহলে কি দিতে হবে, ক্ষার দিতে হবে 5%। চোখ যেহেতু সেনসিটিভ, চোখে এই জন্য কয় পার্সেন্ট দিতে হবে, 2% ক্ষার দিতে হবে, ঠিক আছে। এখন চোখে যদি কখনো ক্ষার পড়ে তাহলে অ্যাসিড দিতে হবে, কোন অ্যাসিড এটা, এটা হলো বোরিক অ্যাসিড, H3BO3, এটা বোরিক অ্যাসিড, কয় পার্সেন্ট দিতে হবে, 5% দিতে হবে। এখানে কিন্তু পার্সেন্টেজে কিন্তু তোমাদের ভুল হইতে পারে, ঠিক আছে। এটা যদি তোমার চোখে যদি অ্যাসিড পড়ে এটা, ত্বকে অ্যাসিড পড়লে এটা, চোখে ক্ষার পড়লে এটা, ওকে। এখানে সাথে প্যাচ না লাগে, এর জন্য এক জায়গায় করে দেওয়া হয়েছে। এরপরে সব তোমাদের যেটা আসবে সেটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা একদম সহজ, তাই না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে তোমাদের সাধারণত এটা জিনিসটা আসে কখন জানো, এটা হলো রাসায়নিক নিক্তির ব্যবহারের ক্ষেত্রে। তোমার কয় ধরনের রাসায়নিক নিক্তি পাওয়া যায় বলো তো। মূলত তোমার কেমিক্যাল ব্যালেন্স কয় প্রকার, বা রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স কয় প্রকার, দুই প্রকার, একটা হলো পলপুঙ্গি ব্যালেন্স আর একটা সার্টোরিয়াস ব্যালেন্স, তাই না। এখন এই পলপুঙ্গি ব্যালেন্স আর সার্টোরিয়াস ব্যালেন্স, এখানে তোমার যে নিক্তি যে ব্যবহার করা হয় সাধারণত দুই ধরনের পদার্থ নেওয়া হয়। একটা হলো তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমার শুধুমাত্র এই যে রাসায়নিক পদার্থের ওজন নেওয়ার ক্ষেত্রে রাব ব্যালেন্স আছে না, হ্যাঁ, রাব ব্যালেন্সের মাধ্যমে কি, রাব ব্যালেন্সের সাহায্যে কি কোনো বস্তু সঠিক ওজন নেওয়া যায়, রাব ব্যালেন্সের মাধ্যমে কোনো বস্তু সঠিক ওজন নেওয়া যায় না। এখন এই যে রাসায়নিক নিক্তি তোমার কখন ব্যবহার করা হয় বলো তো, কখন ব্যবহার করা হয়, শুধুমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে রাসায়নিক নিক্তি ব্যবহার করা হয়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে রাসায়নিক নিক্তি ব্যবহার করা হয়। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, তাহলে একটু আগে বলছিলাম রাব ব্যালেন্স। রাব ব্যালেন্স কি কোথায় ব্যবহার করা হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে। এখন কেন তোমার সেকেন্ডারির ক্ষেত্রে রাব ব্যালেন্স আর সেকেন্ডারি ক্ষেত্রে রাব ব্যালেন্স আর প্রাইমারির ক্ষেত্রে কি রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করা হয়, তাহলে কিছু না কিছু তো আছেই। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এর কিছু বৈশিষ্ট্য আছে। এর এই বৈশিষ্ট্য হলো, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো এরা একদম বিশুদ্ধ রাসায়নিক পদার্থ, এরা একদম বিশুদ্ধ রাসায়নিক পদার্থ। এই যে বিশুদ্ধ রাসায়নিক পদার্থ, এরা প্লাস বায়ুর উপাদানের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না। এদের যদি তুমি দীর্ঘদিন ধরে দ্রবণের মানে ঘনমাত্রা দীর্ঘদিন ধরে তুমি যদি বাইরে রেখে দাও, এদের দ্রবণ এদের দ্বারা প্রস্তুত দ্রবণ যদি তুমি দীর্ঘদিন রেখে দাও তাহলে কোনো ঘনমাত্রার পরিবর্তন হবে না। 4 নাম্বার যে মেন পয়েন্ট, এটা রাসায়নিক নিক্তির ক্ষয় করে না। কিন্তু এই যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্য আছে 4টা, সেটা পুরোটাই প্রাইমারির ভিন্ন। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উল্টা বৈশিষ্ট্য হলো তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক কথায় তারা বিশুদ্ধ নয়, তারা অবিশুদ্ধ। তারা কি করে, তারা রাসায়নিক নিক্তির ক্ষতি করে, তারা বায়ুর উপাদানের সাথে কি করে, বিক্রিয়া করে। তারা কি করে, তোমরা যদি এদের দ্বারা প্রস্তুত দ্রবণ যদি তুমি দীর্ঘদিন রেখে দাও তাহলে এদের ঘনমাত্রার পরিবর্তন ঘটবে। এখন এই কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর কোনটা রাসায়নিক স্ট্যান্ডার্ড পদার্থ, এটা বোঝার জন্য মনে রাখবে সি অক্ষর। আমি কিন্তু কার্বন বলছি না, আমি বলছি অক্ষর, ওকে। উইথাউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, ওকে। আমি কি বললাম, শুধুমাত্র সি অক্ষরটা মনে রাখতে হবে, উইথাউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এই জিনিসটা, এই মহাশয়টা তোমার সবসময় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ওকে। তাহলে HCl কি সবসময় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই HCl ব্যতীত তুমি যে কোনো যৌগে, মনে করো একটা যৌগ দেখলা, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত বড়, এর ভিতরে যদি সি অক্ষরটা থাকে, আমি বললাম এই সি অক্ষর, আমি কিন্তু বলছি না কার্বন, যদি এই সি অক্ষরটা থাকে তাহলে সেটা কি হবে বলো তো, এই সি অক্ষরটা থাকলে কি হবে, সেটা হবে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। আবারও বলছি, যদি সি অক্ষরটা থাকে তাহলে সেটা হবে তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক কথায় সেই পদার্থ হবে তোমার, সেই যৌগটা হবে তোমার বিশুদ্ধ, সে বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করবে না, রাসায়নিক নিক্তির ক্ষয় করবে না, দীর্ঘদিন যদি তুমি বাইরে রেখে দাও সেটার ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না। আর যদি সি অক্ষরটা না থাকে কোনো যৌগের ভিতরে তাহলে সেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে একটু আগেই একটা লিখছিলাম K2Cr2O7, এটা কোন ধরনের পদার্থ কমেন্টে জানাও। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কমেন্টে জানাও। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কমেন্টে জানাও, দ্রুত কমেন্ট করো। ওইটা যদি পারো তারপরে এইটা দিবা KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? কি এটা, কি এটা প্রথমটা কি, এটা প্রথমটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ এখানে কি আছে, এই যে সি অক্ষরটা আছে,
এখানে দেখো কোনো সি আছে নাই, তাহলে এটা কি, এটা হলো তোমার সেকেন্ডারি। এটা কি, এটা হলো সেকেন্ডারি। এখন তুমি বই খুলে দেখবা অনেকগুলোই এরকম অবজেক্টিভ আছে। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি দ্বারা তৈরি দ্রবণ দীর্ঘদিন বাইরে রাখলে ঘনমাত্রা পরিবর্তন হয় না, তাহলে অবশ্যই সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। নিচের কোনটি বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, এটার মাধ্যমে কিন্তু তোমরা বের করতে পারো যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এর মাধ্যমে তোমরা কিন্তু বের করতে পারবা। যদি এমন কোশ্চেনও যদি আসে যে নিচের কোনটি কেমিক্যাল ব্যালেন্স দ্বারা ওজন নেওয়া সম্ভব, নিচের কোনটির কেমিক্যাল ব্যালেন্স দ্বারা ওজন নেওয়া সম্ভব, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা অবশ্যই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। কারণ তোমার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি করবে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমার রাসায়নিক দিক ক্ষয় করবে, তাই না? এটা তো আমরা শিখছি। এখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে এতটুকুই শেষ না, এতটুকুই শেষ না, সেটা হলো তরল সেকেন্ডারি পদার্থ যদি হয়। কি বললাম, কোন ধরনের সেকেন্ডারি পদার্থ, তরল সেকেন্ডারি পদার্থ। তরল সেকেন্ডারি পদার্থ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার আবার এই যে রাব ব্যালেন্স ব্যবহার করা যাবে না। তরল সেকেন্ডারি পদার্থ যদি হয়, তরল সেকেন্ডারি পদার্থ কি হয়, তরল সেকেন্ডারি, তরল সেকেন্ডারি পদার্থ যদি হয় তাহলে তোমার কি ব্যবহার করতে হবে, মেজারিং সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে তরল সেকেন্ডারি পদার্থ হইলে তোমার কি ব্যবহার করতে হবে, তখন আবার রাব ব্যালেন্স ব্যবহার করা যাবে না, তখন ব্যবহার করতে হবে মেজারিং সিলিন্ডার। ওকে, এখন শোনো, এরপর যে আসবে পলপুঙ্গি ব্যালেন্স। পলপুঙ্গি ব্যালেন্সে সাধারণত কয়টা উপাদান থাকে, মানে কয়টি অংশ বিভক্ত? পলপুঙ্গি ব্যালেন্স সেটা হলো 4টি অংশ বিভক্ত। এই 4টি অংশ নাম তোমরা মনে রাখলেই হলো। এরপর আসবে তোমার রাইডার ধ্রুবক। এই রাইডার ধ্রুবকের মান যেটা আছে এটা একটু মনে রাখবা, আর কিছু লাগবে না। রাইডার ধ্রুবকের মান মনে রাখলে হবে যে 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে তার রাইডার ধ্রুবক কত হবে, 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম রাইডার যদি ব্যবহার করা হয় তার রাইডার ধ্রুবক কত হয়, 0.301 গ্রাম, তাই না? আর যদি তোমার 10 মিলিগ্রাম রাইডার ধ্রুবক ব্যবহার করা হয়, 10 মিলিগ্রাম যদি রাইডার ধ্রুবক ব্যবহার করা হয় তাহলে কি হয়, 0.0002 গ্রাম। এই যে রাইডার ধ্রুবকটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? যে কত মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক কত হয়। এরপরে তোমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হলো মোলার দ্রবণ। যেমন কোন দ্রবণে যদি তুমি 1 মোল পরিমাণ দ্রব্য থাকে তাহলে সেটা কি হবে, মোলার দ্রবণ। মোলার দ্রবণ না, মোলার দ্রবণ। যদি কি 1 মোল পরিমাণ দ্রব্য, কত, যদি 1 মোল পরিমাণ না 1 মোল দ্রব্য থাকে তাহলে তাকে কি বলা হয়, কি বলা হয়, দ্রবণের মাত্রা কি বলা হয়, এরকম আমরা 1 মোল লিখি না, আর এই দ্রবণের নাম কি বলা হয়, মোলার দ্রবণ। মোলার দ্রবণ, এই জিনিসটা আমি এখন যেগুলো লিখবো, যদি তোমরা যেগুলো পারবা সেগুলো কমেন্টে জানাবা, ঠিক আছে? তারপর যদি তুমি কখনো 0.5 মোল দ্রব্য, কখনো যদি 0.5 মোল দ্রব্য, এটা হলো প্রতি লিটারে, ঠিক আছে? প্রতি লিটারে যদি তোমার 0.5 মোল দ্রব্য দ্রবীভূত হয় তাই কি বলা হয়, 0.5 মোল। এভাবে লিখি না আমরা, একে নামে কি বলা হয়, কে বলা হয় কি, সেমি মোলার। যদি কখনো 0.1 মোল দ্রব্য তোমার দ্রবীভূত থাকে তাকে কি বলা হয় বলো তো, 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে কি বলা হয়, ডেসিমোলার বলা হয় না? 0.1 m একে কি বলা হয়, ডেসিমোলার। ডেসিমোলার বই দেখবা, এটা একটা সুন্দর ছক দিয়ে আছে, এই ছকটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে একদম। এই ছকটা তো মুখস্থ করতে হবে, তার ভিতরে এই তিনটা মোস্ট ইম্পর্টেন্ট। এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ আর ডেসিমোলার দ্রবণ। এই তিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু তোমার সেন্টিমোলার আছে, মিলিমোলার আছে, 2 মোলারও আছে, ঠিক আছে? যখন তোমার 0.001 মোল পরিমাণ দ্রব্য থাকবে তখন তাকে কি বলা হবে, মিলিমোলার বলা হবে। যখন তোমার 0.01 মোল পরিমাণ থাকবে তখন তাকে কি বলা হবে, তখন সেন্টিমোলার বলা হবে। এরকম এই জায়গাগুলো কিন্তু তোমাদের সুন্দর করে পড়তে হবে, ঠিক আছে? এরপরে আমাদের আছে 2 ডিজিট ব্যালেন্স আর 4 ডিজিট ব্যালেন্স, তাই না? এই 2 ডিজিট ব্যালেন্স আর 4 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রেও দেখো একটা জিনিস আছে, সেটা হলো এই 2 ডিজিট ব্যালেন্স তোমার কখন ব্যবহার করবে, যখন সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে, 2 ডিজিট ব্যালেন্স। তাহলে 4 ডিজিট ব্যালেন্স কখন ব্যবহার করা হবে, তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে। তাহলে আমরা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে দুইটা জিনিস পেলাম, একটা হলো তোমার 4 ডিজিট ব্যালেন্স আর একটা হলো কেমিক্যাল
রাসায়নিক নিক্তি বা কেমিক্যাল ব্যালেন্স। আর আমরা সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে কোনটা কোনটা পাইলাম, রাব ব্যালেন্স, 2 ডিজিট ব্যালেন্স। আবার যদি তরল সেকেন্ডারি হয় তাহলে আবার রাব ব্যালেন্স হবে না, তখন ব্যবহার করা হবে তোমার কি মেজারিং সিলিন্ডার, যাতে তোমাদের প্যাচ না লাগে, ঠিক আছে, এভাবে পড়তে হবে। এখন এরপরে দেখবা বইয়ে আসছে তোমার পলপুঙ্গি ব্যালেন্স আর 4 ডিজিট ব্যালেন্সের পার্থক্য। এই পার্থক্যটা পড়ার ক্ষেত্রে তোমরা কিভাবে মনে রাখবা শোনো। পলপুঙ্গি ব্যালেন্স একটু আগে বলছি, আমার আসলে মনে নেই। পলপুঙ্গি ব্যালেন্সটা হলো তোমার আদিকালের যে দাড়ি পাল্লা না, ওই দাড়ি পাল্লার মতো। আর 4 ডিজিট ব্যালেন্স হলো তোমার ডিজিটাল ব্যালেন্স, যেগুলো ওই আমাদের হাট বাজারে এখন পাওয়া যায় যে ডিজিটাল ব্যালেন্স। এখন তোমরা বলো তো কোন ব্যালেন্সে বা কোন দাড়ি পাল্লায় বা তোমার সবচেয়ে সঠিক পরিমাণ ওজন আসবে? এই পলপুঙ্গি, এই যে তোমার এখন যে ডিজিটাল ব্যালেন্স নাকি আগের আমলে সেই দাড়ি পাল্লাগুলাতে? অবশ্যই এখনকার যে ডিজিটাল ব্যালেন্স এইগুলাতে, তাই না? তাহলে এই 4 ডিজিট ব্যালেন্স আর যদি তুমি পলপুঙ্গি ব্যালেন্স এইটা মনে রাখতে পারো, পলপুঙ্গি ব্যালেন্স মানে আদিকালে যে দাড়ি পাল্লা, আর 4 ডিজিট ব্যালেন্স মানে কোনটা, বর্তমান যে ডিজিটাল ব্যালেন্স। দেখবা পড়াটা একদম সহজ হয়ে যাবে। এইগুলাই তোমার হলো এর ভিতরে পার্থক্য দিয়ে আছে। এরপরে আমাদের বিভিন্ন ধরনের যে আছে না রাসায়নিক যে ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য যে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে, যেমন তোমার মেজারিং সিলিন্ডার, তারপর তোমার বিকার, বুরেট, পিপেট, এইগুলো সম্পর্কে আমাদের কিছু কিছু জিনিস একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে? এই যে মেজারিং সিলিন্ডার, বুরেট, পিপেট, এগুলো কি তোমার কোন ধরনের গ্লাস দ্বারা তৈরি করা হয়? যেগুলো তোমার শক্ত গ্লাস বা কোমল গ্লাস দ্বারা তৈরি করা হবে, সেটা তো তোমাদের একটু আগে তো শেখাই দিয়েছি, তাই না? এটা মনে রাখলে হবে। দেন তোমাদের যে জিনিসগুলো বেশি জানতে হবে সেটা হলো মেজারিং সিলিন্ডার কখন ব্যবহার করা হয়, গাঢ় অ্যাসিড বা পানি পরিমাপের ক্ষেত্রে। মেজারিং সিলিন্ডার, এই মেজারিং সিলিন্ডার কিন্তু একটু আগে আরেকটা ব্যাপার দেখে, সেটা কি, তোমার যদি তরল যদি তোমার কি হয়, তরল সেকেন্ডারি পদার্থ, তাই না? এখন তুমি একটা জিনিস দেখো, তরল সেকেন্ডারি পদার্থ যদি হয় তাহলে তোমার কি করতে হবে, মেজারিং সিলিন্ডার ব্যবহার করতে হবে। আমি কিন্তু একটু আগেই বলে আসছি। এখন এই যে মেজারিং সিলিন্ডারের মূলত তোমার ব্যবহার করা হয় গাঢ় অ্যাসিড আর পানি পরিমাপ করার জন্য। কি পরিমাপ করার জন্য? গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপ করার জন্য। এগুলো কিন্তু একটু প্যাচ লাগাইলে হবে না, ঠিক আছে? এখন দেখো, এটা বলছিলাম যে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এটা কি সেকেন্ডারি না? সেকেন্ডারি পদার্থ না? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ না? এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যদি হয় তাহলে এটার তরল যেটা হবে, বা গাঢ় তরল যেটা হবে, সেটা তোমার অবশ্যই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। তো এটা যদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়, এটা যদি তোমার তরল হয়, তাহলে তরল সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, মেজারিং সিলিন্ডার। অতএব মেজারিং সিলিন্ডার যদি তোমার তরল সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এই যে HCl, এটা কি তোমার গাঢ় অ্যাসিড না? গাঢ় অ্যাসিড মানে কি, এটা শক্তিশালী অ্যাসিড, তাই না? সেই জন্য তোমরা সহজেই কিন্তু মনে রাখতে পারবো, যদি ওই লাইনটা মনে রাখতে পারো। তাহলে মেজারিং সিলিন্ডার আমি কিন্তু এখানে পয়েন্ট করা মানে আমি আরো কিছু লিখবো, ঠিক আছে? এই যে মেজারিং সিলিন্ডার কখন ব্যবহার করা হবে, তোমার চাইলে জাস্ট এতটুকু লিখে রাখতে পারো। ওর ভিতরে যে আলোচনা দেওয়া আছে মেজারিং সিলিন্ডার, বুরেট, পিপেট, এতগুলো পড়ার কোনো দরকার নেই। এখানে যতটুকু লিখবো ততটুকুই পড়বা। মেজারিং সিলিন্ডার কেন ব্যবহার করবে? গাঢ় অ্যাসিড ও পানি পরিবহনের ক্ষেত্রে। কি? গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপ করার সময়। গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে? তারপর আসবে তোমার মেজারিং ফ্লাস্ক, তাই না? মেজারিং ফ্লাস্ক তোমার কখন ব্যবহার করা হয় বলো তো? প্রমাণ দ্রবণে তৈরির কাজে ব্যবহার করা হয়, তাই না? মেজারিং ফ্লাস্ক কখন ব্যবহার করা হয়? তোমার প্রমাণ দ্রবণ। মেজারিং ফ্লাস্ক কখন ব্যবহার করা হয়? প্রমাণ দ্রবণ তৈরির কাজে। প্রমাণ দ্রবণ। তারপর আসো তোমার বুরেট কখন ব্যবহার করা হয়? বুরেট ব্যবহার করা হয় তোমার টাইট্রেশনের কাজে। বুরেট ব্যবহার করা হবে টাইট্রেশনের কাজে। দেন পিপেট কখন ব্যবহার করা হবে? পিপেট ব্যবহার করা হবে তোমার দ্রবণ স্থানান্তরের ক্ষেত্রে, তাই না? তোমার এক পাত্রের কোন দ্রবণ, একটি নির্দিষ্ট আয়তনের কোন প্রস্তুতকৃত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরের ক্ষেত্রে তোমার কি ব্যবহার করা হবে? পিপেট ব্যবহার করা হবে। এই যে চারটা জিনিস তোমার ব্যবহার সুন্দর করে জানতে হবে। বইয়ে যেগুলো আলোচনা দেওয়া আছে সেগুলো না পড়ে যদি এই চারটা জিনিস মুখস্থ করে রাখতে পারো, আশা করি হয়ে যাবে। এর ভিতরে পরীক্ষা কোশ্চেন আসে। এখন শোনো, এই যে মেজারিং সিলিন্ডার এখানে কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে মেজারিং সিলিন্ডার সাধারণত তোমার সর্বনিম্ন 1 মিলিলিটার পর্যন্ত তরল মাপা
যায়, তাই না? সর্বনিম্ন কত মেজারিং সিলিন্ডারে, এটা কিন্তু পরীক্ষায় আসছে, এটা কিন্তু ভার্সিটি পরীক্ষায় মনে হয় আসছে, ভার্সিটি পরীক্ষায় আসছে। মেজারিং সিলিন্ডারে তোমার সর্বনিম্ন কত মিলিলিটার পর্যন্ত, কত মিলিলিটার পর্যন্ত তুমি তরল মাপতে পারবা মেজারিং সিলিন্ডারে? মেজারিং সিলিন্ডার কত মিলিলিটার? 1 মিলিলিটার, তাই না? 1 মিলিলিটার। আর এই যে মেজারিং সিলিন্ডারের তোমার 1 মিলিলিটার, আচ্ছা একটা জিনিস মনে রাখবা, এই যে মিলিলিটার, মিলিলিটার আর সেন্টিমিটার কেউ কিন্তু সেম, ঠিক আছে? যেরকম লিটার আর বলছিলাম না, মিলিলিটার আর সেন্টিমিটার কেউ কিন্তু সেম। তোমাদের এই জিনিসটা শেখানো হয়েছে কি এর আগে? মিলিলিটার আর সেন্টিমিটার কেউ কিন্তু সেম। এখন যদি মিলিলিটার এখানে সেন্টিমিটার কেউ দিয়ে দেয় তাহলেও কিন্তু কোনো ভুল নাই। ওকে, এবার আসো, এই যে মেজারিং সিলিন্ডার তোমার সাধারণত কতটুকু, সর্বনিম্ন কতটুকু তরল মাপা যাবে? 1 মিলিলিটার তরল মাপা যায়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বুলেটের তোমার ক্ষুদ্রতম ভাগের আয়তন কতটুকু হয়? বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন, বুলেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন কতটুকু হয়? 0.1 মিলিলিটার বা সেন্টিমিটার কিউ, বা সেন্টিমিটার কিউ, কারণ কি মিলিলিটার সমান সেন্টিমিটার কিউ, ঠিক আছে? তাহলে বুলেটের তোমার ক্ষুদ্রতম ভাগের আয়তন কত হয়? 0.1 মিলিলিটার বা সেন্টিমিটার কিউ। এরপরে যেটা জানতে হবে সেটা হলো তোমার এই যে সাধারণত বুলেটের আয়তন কতটুকু হয়ে থাকে? 50 সেন্টিমিটার কিউ। সাধারণত বুলেটের আয়তন কতটুকু হয়ে থাকে? 50 সেন্টিমিটার কিউ। এটা একটু কিন্তু মনে রাখতে হবে। তারপরে এই যে বুলেটের পরে তোমার ফানেল সাধারণত কতটুকু হয়ে থাকে আয়তন? ফানেলের আয়তন কতটুকু হতে পারে? 250 সেন্টিমিটার কিউ। এগুলো যদি তুমি মনে রাখতে পারো, বুলেট, পিপেট, মেজারিং সিলিন্ডার, তার মেজারিং প্লাস তোমার কোন কোন কাজে ব্যবহার করা হয়, বুলেট পিপেট কোথায় ব্যবহার করা হয়, এসবগুলো এত মানে এর বইয়ের ভিতরে দেখবা অনেক কিছু রিডিং লেখা আছে, এতটুকু পড়ার দরকার নেই। তুমি যদি এইগুলো যদি পয়েন্ট পয়েন্ট করে পড়তে পারো, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। এর ভিতরে কোশ্চেন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এরপর যেটা জানতে হবে সেটা রাজ অম্ল। এটা আমি নিজেও অনেকবার ভুল করছি জীবনে। রাজ অম্ল আসলে জিনিসটা কি? রাজ অম্ল, যেহেতু এখানে অম্ল বলছে তাহলে এখানে কি খাদ থাকবে? এখানে কখনোই খাদ থাকবে না, এখানে অ্যাসিড থাকবে। সেটা হলো 2টা অ্যাসিড থাকে, সেটা কি কি বলতো? যেহেতু বলছে রাজ অম্ল, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড না হলে হবেই না, তাই না? এখন শুধু এতটুকুই শেষ না, এটা কয় মোল থাকে? এটা থাকে তোমার 1 মোল। ওকে, এটা থাকে 1 মোল। আর দেখবা CONCl কনক মানে হলো গাঢ়, ঠিক আছে? এটা থাকে কয় মোল? এটা থাকে 3, এটা থাকে তোমার 3 মোল। ওকে, কনক বা গাঢ়। এখন 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তোমার একত্রে কি বলা হয়? রাজ অম্ল বলা হয়। ভুল হয় কোথায় বলো তো? এই যে কোন জায়গায় 1 আর কোন জায়গায় 3, এটা অনেকবার ভুল হয় জীবনে। আমার নিজেরই ভুল হয়েছে। এখন মনে হচ্ছে খুব সহজ ভাই, 1 মোল HNO3 আর 1 মোল HCl, আর কিছুই না। তোমরা মনে রাখবা কেমন মনে করবে, এটা কিন্তু মনে রাখা জাস্ট উপায়, এটা কিন্তু কোনো আসলে না অরিজিনাল কিছু না, ঠিক আছে? এটা মনে রাখার উপায়। মনে করবা 2 জায়গায় 3 ছিল, ঠিক আছে? 2 জায়গায় 3 ছিল, কিন্তু এই নাইট্রিক অ্যাসিডে যেহেতু HNO3 আছে, তো এই 3 ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেলে কত হয়? 1 হয়, এই জন্য এখানে 1 মোল। আর এখানে যেহেতু কিছু না, এই জন্য 3 দিয়ে ভাগ হইতে পারে না, এই জন্য এখানে 3 মোল। ওকে, তাহলে কি আর ভুল হবে ইনশাল্লাহ? আশা করি পর থেকে আর ইনশাল্লাহ ভুল হবে না। তারপরে বইয়ে তোমার শুষ্ককারক বা ড্রয়িং এজেন্ট আর নিরোধক বা ডিহাইড্রেটিং এজেন্ট, এই দুইটা আছে, এই দুইটা একটু দয়া করে তোমাদের ভালো করে পড়তে হবে। দেন এই অধ্যায়ের অন্যতম ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হলো হ্যাজার্ড সিম্বল। মনে আছে? আচ্ছা, সবুজ রসায়নের নীতি ছিল জানি কয়টা? সবুজ রসায়নের নীতি কয়টা ছিল কমেন্টে জানাও। সবুজ রসায়নের নীতি কয়টা ছিল কমেন্টে জানাও। সবুজ রসায়নের নীতি কয়টা ছিল কমেন্টে জানাও। হ্যাজার্ড সিম্বল কয়টি? সবুজ রসায়নের নীতি কয়টি? 12টি। আর সহায়ক নীতি কয়টি? 3টি। এখন শোনো, হ্যাজার্ড সিম্বল কয়টি? হ্যাজার্ড সিম্বল হলো 10টি। এই যে হ্যাজার্ড সিম্বল 10টি, এই 10টি হ্যাজার্ড সিম্বলে তোমাদের কাজ হবে এই যে প্রতীক, এই প্রতীকটা তোমাদের সুন্দর করে মনে রাখতে হবে। প্রতীক, এই যে বিষাক্ত হলে কোন ধরনের সিম্বল ব্যবহার করা হয় দেখছো? এই যে মানুষের কঙ্কাল চিহ্ন, এই যে মুখের কঙ্কাল চিহ্ন, এই দেখো এই যে কঙ্কাল চিহ্ন ব্যবহার করা হয়।
কই গেল, এই দেখো এই যে এই চিহ্নটা মনে রাখতে হবে, ঠিক আছে। মূলত প্রথমত হ্যাজার্ড সিম্বল কয়টি? 10টি। এই যে চিহ্ন, এই যে মানুষের এই যে কঙ্কাল চিহ্ন, আবার এই যে দুইটা হাড়, মানুষের মাথার যে খুলির নিচে দুইটা হাড়, এটা হলো তোমার বিষাক্ত। এই দেখো তোমার অত্যন্ত টক্সিক হইলে কি হবে, এই ধরনের চিহ্ন। এই চিহ্নর পরে প্রত্যেকটায় জাস্ট প্রথম দুইটা লাইনে যে বিষাক্তর ভিতরে কি কি থাকে, বিষাক্ত পদার্থের ভিতরে কি কি আছে, মারাত্মক বিষাক্ত পদার্থের ভিতরে কি কি আছে, জাস্ট কি কি আছে, এগুলো জাস্ট একটু রিডিং করবা, কয়েকবার করে রিডিং করবা, দেখবা এগুলো তোমাদের একদম ওকে হয়ে গেছে, ঠিক আছে। কয়েকবার করে রিডিং পড়লেই হবে, আর কিচ্ছু লাগবে না। এবার আসো, এখানে আছে দেখো এরকম, এই যে হার্মফুল বা ক্ষতিকারক হইলে কেমন হবে, উত্তেজক হইলে কেমন চিহ্ন হবে, দাহ্য পদার্থ হইলে কেমন চিহ্ন হবে, এই যে তোমার অতিরিক্ত দাহ্য হলে কেমন চিহ্ন হবে, বিস্ফোরক হইলে কেমন চিহ্ন হবে, এই চিহ্নগুলো পড়বা। আর এর ভিতরে কি কি উপাদান আছে, বিস্ফোরকের ভিতরে কি কি আছে, তোমার যে প্রতীক, যে তোমার পরিবেশ দূষক হইলে কি কি আছে, পরিবেশ দূষকের ভিতরে কি কি আছে, জাস্ট এই জায়গাগুলো একটুখানি রিডিং পড়বা, ঠিক আছে। বুঝতে পারছো? জাস্ট এই জায়গাগুলো যদি তুমি একটুখানি রিডিং পড়ো, আর কিছুই লাগবে না ইনশাল্লাহ। কয়েকবার করে রিডিং পড়বে, ইনশাল্লাহ মনে থাকবে, ওকে। এরপরে দেখো মোট এরকম 10টি আছে। এই দেখো প্রতীক তোমার যদি জারক হয়, জারক হইলে কি কি আছে, ক্ষয়কারক কি কি আছে। আর এই যে পরবর্তীতে দুইটা এক্সট্রা দিয়ে আছে, এই দুইটা কিন্তু এক্সট্রা, এই দুইটা কিন্তু তোমার হ্যাজার্ড সিম্বল, তাহলে কিন্তু 12টা হবে না, ঠিক আছে। এই দুইটা যেন আবার ধরে নিও না। হ্যাজার্ড সিম্বল মূলত কয়টা? 10টা। এটা হলো তোমার তেজস্ক্রিয় চিহ্ন আর স্বাস্থ্য ঝুঁকি সংকেত। এইগুলো জাস্ট তুমি যদি জাস্ট রিডিং পড়বা, ঠিক আছে, জাস্ট রিডিং পড়বা যে এইগুলার মানে কোনটা কি উপাদান আছে, বিষাক্তের ভিতরে কি কি উপাদান আছে, এগুলো রিডিং পড়বা। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে জানাও। কারো কোনো সমস্যা আছে কমেন্টে জানাও, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। এই অধ্যায়ে কিন্তু তোমাদের পড়ার জিনিস সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপরে তোমাদের পড়ার জিনিসগুলো কিভাবে সহজ করা যায় সেটাই আমরা চেষ্টা করছি, ওকে। যাতে তোমাদের পড়ার জিনিসগুলো তোমরা যে মুখস্থ পড়া যদি অনেকে দেখে, অনেকে যদি মনে করে মুখস্থ পড়া, তাহলে কিন্তু পড়তে চায় না, মনে করে এটা খুবই কঠিন। কিন্তু এখন পর্যন্ত কি এই অধ্যায়টাকে কঠিন মনে হয়েছে? এখন পর্যন্ত কি অধ্যায়টা কঠিন মনে হয়েছে? কমেন্টে জানাও তো। এইটা নাকি আচ্ছা, না আমি কি করবেন, মানে আগের সে লিখতেছিলাম সেই বোর্ডের জায়গাটা ধরাই ফেলছি। সেটা তো চলে গেছে, মেবি ইজিটি ছিল। সমস্যা নেই, নতুন ছিল, এখন নতুন করে করতে হবে, ঠিক আছে। এবার শোনো, তোমাদের কিছু জিনিস, যে কিছু অ্যাসিড, কিছু তোমার হলো তেজস্ক্রিয় পদার্থ, জারক পদার্থ কোথায় সংরক্ষণ করে রাখতে হয়, এই জিনিসটা একটু জানতে হবে। এই জিনিসটা জানতে হবে, সেটা কি দেখো, প্রথমে আসবে তোমার তেজস্ক্রিয় পদার্থ। বলো তো তেজস্ক্রিয় পদার্থ কোথায় সংরক্ষণ করা হয়? কোথায় সংরক্ষণ করা হয় বলো তো? লেড আবরণের প্যাকেটে। কোথায় সংরক্ষণ করা হয়? লেড আবরণের প্যাকেটে। লেড আবরণের প্যাকেটে কি সংরক্ষণ করা হয়? তেজস্ক্রিয় পদার্থ। তারপরে তোমার যে জারক পদার্থ আছে না, জারকগুলো কোথায় সংরক্ষণ করা হয় বলো তো? কাঁচ বা প্লাস্টিকের পাত্রে জারক পদার্থগুলো সংরক্ষণ করা হয়। তারপর পারক্লোরিক অ্যাসিড HCl4, পারক্লোরিক অ্যাসিডের সংকেত যেটা আছে HCl উপরে, এটা কোথায় সংরক্ষণ করা হয়? তোমার সিরামিক ট্রেতে সংরক্ষণ করা হয়। আর এই যে তোমাদের HNO3, এটা কোথায় সংরক্ষণ করা হয় বলো তো? এটা করা হয় তোমার অ্যালুমিনিয়াম পাত্রে। কোথায়? অ্যালুমিনিয়াম পাত্রে। এই জিনিসগুলো যেগুলো বললাম একটু তোমরা খাতায় লিখে রাখো বা তোমরা একটু নোট করে রাখো। সেটা হলো তেজস্ক্রিয় পদার্থ কোথায়? লেড আবরণের প্যাকেটে। তোমার যে জারক পদার্থ এগুলো কোথায় সংরক্ষণ করা হয়? কাঁচ বা প্লাস্টিক পাত্রে। পারক্লোরিক অ্যাসিড কোথায় সংরক্ষণ করা হয়? পারক্লোরিক অ্যাসিড সংরক্ষণ করা হয় তোমার সিরামিক ট্রেতে। আর নাইট্রিক অ্যাসিড কোথায় সংরক্ষণ করা হয়? নাইট্রিক অ্যাসিড তোমার অ্যালুমিনিয়ামের পাত্রে। এইটুকু মনে রাখো। এখন এই যে এই অধ্যায়ের অন্যতম আর একটা জায়গা যেটা হলো তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন আসার মতো, সেটা হলো
কিছু কিছু পরিবেশের জন্য কিছু কিছু বিষাক্ত উপাদান আছে, সেই বিষাক্ত উপাদানের তোমার বিকল্প বা ক্ষতিকারক উপাদান, এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেনের সম্ভাবনা অনেক, ঠিক আছে। যে কিছু কিছু তোমার পরিবেশের কিছু ক্ষতিকারক বিষাক্ত বিকারক আছে, সেগুলা থেকে বিকল্প বিকারক ব্যবহার করা, যেগুলো তোমার আসলে পরিবেশের জন্য এতটা ক্ষতিকারক না। দেখো এখানে যে ক্লোরোফর্মের সংকেতটা একটু দেখবা, ঠিক আছে, CH-Cl3, এই যে ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মের বিপরীত বিকল্প উপাদান হিসেবে কোনটা ব্যবহার করা হয়? হেক্সেন ব্যবহার করা হয়। এখন শোনো, এটাও কিন্তু মনে রাখা একদম সহজ, এখানে এতটা প্যাচ নাই। কয়েকটা আগে আমরা শেষ থেকে যাই, তার আগে শোনো বিকল্প যেহেতু জিনিসটা আসলো, দেখো অনলাইনে কিন্তু বিভিন্ন ধরনের কোর্স তোমার আছে নার্সিংয়ের ক্ষেত্রে, শুধু নার্সিং না, মেডিকেল ভার্সিটি সব কিছুরই আছে, সেইখানেও কিন্তু এরকম ক্লাস হয় অনলাইনে, কিন্তু সেটা কি হয়, পেইড বেসে ক্লাস হয়, যেটা তোমরা কিন্তু করতে পারো না, সাধারণ কোনো শিক্ষার্থী করতে পারবে না। তাহলে সেখানে তাদের ভর্তি হইতে হবে, একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হইতে হবে, সেখানেও এক্সাম দেওয়া যায়। কিন্তু আমাদের এখানে কিন্তু টোটালি ভিন্ন, তুমি ফ্রিতে কিন্তু সবগুলো ক্লাস করতে পারছো, সবগুলো ক্লাস তুমি ফ্রিতে পাবা। তারপরে তুমি কি করবা, মাত্র 600 টাকা তুমি পরীক্ষা দিবা আমাদের ওয়েবসাইটে যেয়ে। এখন বলতে পারো ভাই এইগুলা একেবারে এটাও ফ্রি রাখতেন, মানে এক্সামটা ফ্রি থাকতে, আসলে ভাই সবকিছু ফ্রি রাখলে তো তার মূল্য থাকবে না, বাঙালি না আমরা, সবকিছু ফ্রি থাকলে তার মূল্য দেই না, যাতে অন্তত মূল্যটা দাও, সেই কারণে আসলে কিন্তু এটা মূল্য দিয়ে না। প্রত্যেকটা পরীক্ষা, আমাদের 168টা এক্সাম আছে, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমার হচ্ছে মাত্র কয় টাকা, 3 টাকা, 3 টাকায় তুমি একটা এক্সাম দিতে পারছো। তুমি এখানে ফ্রি ক্লাস করবা, তারপরে ওখানে এক্সাম দিবা। তোমরা যারা ভর্তি হয়েছো তাদেরকে সকলকে ধন্যবাদ, যারা ভর্তি হওনি, যারা নতুন ক্লাসটি দেখছো, আশা করি তোমরা খুব দ্রুতই ভর্তি হয়ে যাবে, কারণ পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসেই হওয়ার, 23শে জানুয়ারি হওয়ার সম্ভাবনা 90%-এর উপরে ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা না হয়, যদি কোনো অঘটন না ঘটে, তাহলে কিন্তু ওই দিনই পরীক্ষা হবে ইনশাল্লাহ। তাহলে তোমরা এখন দ্রুত সময় নষ্ট না করে, সিদ্ধান্তহীনতায় না ভুগে তোমরা আজই ভর্তি হয়ে যাও। আর তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমি বারবার একটা কথা বলি, বিদ্যা শেয়ার করলে কিন্তু তোমার কোনো বিদ্যা কমবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি যারা এখানে যারা ক্লাস করছো, অবশ্যই তাদের ফ্রেন্ড সার্কেল কোথাও অফলাইনে ক্লাস করে, অনলাইনে অন্য প্ল্যাটফর্মে করতে পারে, তারপরে তাদের বলবা যে আমাদের প্ল্যাটফর্মে ক্লাসটা শেয়ার করবা, যদি ক্লাসটা ভালো লেগে থাকে শেয়ার করবা যে ক্লাসটা করতে। এগুলো কিন্তু তোমাদের রিডিং পড়া, তারপরে পড়ানো হচ্ছে তোমাদের জাস্ট সহজ করার জন্য। রিডিং পড়া তুমি মনে করো মুখস্থ করলাম, মুখস্থ করে অনেকে বলে মুখস্থ করে ফেলবা, ফার্স্ট অধ্যায় মুখস্থ করে ফেলবা, কিছু নাই, পড়ে দেখো না ভাই, ফার্স্ট অধ্যায় মুখস্থ করে দেখো না মনে থাকে কিনা। একটু আগ পর্যন্ত যেগুলো আমি পড়াইছি সেগুলো তোমাদের কোনোটাকে কঠিন লাগছে, কিভাবে তুমি শক্ত গ্লাস কি, কোনটা নরম গ্লাস, কোনটা শক্ত গ্লাস দিয়ে তৈরি, কোনটা নরম গ্লাস দিয়ে তৈরি, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কঠিন লাগছে একটাও? তোমার এই যে গ্লাসগুলো যে পড়াইছি, তারপরে তোমার ল্যাবরেটরিতে কি কি ব্যবহার করবে, এগুলো কঠিন লাগছে, এগুলো কঠিন করে পড়াইছি, এইগুলো কিন্তু সহজ করাই কিন্তু টিচারের কাজ। তোমার মুখস্থ করো বলে দিলাম, এটা তো বলতেই পারি আমি, সেটা বলে দিলে তো হবে না, সেটা তুমি মুখস্থ করে মনে রাখতে পারবা কিনা সেটা আমার জানা লাগবে, সেটাও আমার বোঝা লাগবে। এখন দেখো এই যে ক্লোরোফর্মের এখানে কি ব্যবহার করা হয়, হেক্সেন। এখন তো হেক্সেন শুধু ক্লোরোফর্মের জায়গায় না, কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 এখানে কিন্তু হেক্সেন ব্যবহার করা হয়। লাস্টে আসো দেখো, পটাশিয়াম ধাতু যদি থাকে তার ব্যতিক্রম কি, তার ব্যতিক্রম হিসেবে কোনটা ব্যবহার করতে হবে, ক্যালসিয়াম ধাতু ব্যবহার করতে হবে। তারপরে যে লেড ক্রোমেট থাকলে আমাদের কোনটা ব্যবহার করা হয়, পটাশিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। এই যে বিউটানল 2 যদি থাকে তাহলে আমাদের বিউটানল অন বিকল্প বিকারক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই যে জাইলিন আর বেনজিন, এই দুইটা অনেকটা সেম না? দেখো এই যে বেনজিন, এই দুইটার ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হবে, টোলুইন ব্যবহার করা হবে। জাইলিন আর বেনজিন দুইটার ক্ষেত্রে টোলুইন ব্যবহার করা হবে। হেক্সেন কোথায় ব্যবহার করা হবে, তোমার ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড। এইভাবে মিলাই পড়েও দেখবা সহজ হবে। বিউটানল 2 এর জায়গায় কি ব্যবহার করবে, বিউটানল অন ব্যবহার করব। তারপর তোমার পটাশিয়াম থাকলে ক্যালসিয়াম, লেড ক্রোমেট থাকলে পটাশিয়াম কার্বনেট। এইটুকু মনে রাখতে পারলে ইনশাআল্লাহ এনাফ, আর কিছু লাগবে না। এরপরে আসবা এই অধ্যায়ে, দেখবা তোমার বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য আছে যেগুলার স্বাস্থ্যের প্রতি বিভিন্ন ধরনের ব্যবহার দেওয়া আছে, যে কিছু কিছু রাসায়নিক দ্রব্য এগুলার স্বাস্থ্যের প্রতি ব্যবহার বলতে স্বাস্থ্যের প্রতি প্রভাব, যে এই দ্রব্যগুলা, এই রাসায়নিক দ্রব্যগুলো আমাদের স্বাস্থ্যের প্রতি কি কি প্রভাব ফেলে, ওই জায়গাটা শুধুমাত্র স্বাস্থ্যের প্রতি প্রভাব, ঠিক আছে। বিভিন্ন যে রাসায়নিক ল্যাবরেটরিতে ব্যবহৃত যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, সেগুলো স্বাস্থ্য পরিবেশের প্রতি যে প্রভাব ফেলে, বইয়ে স্বাস্থ্য পরিবেশ দুইটা জায়গাতেই আছে, তোমরা পড়বা শুধু স্বাস্থ্যের প্রতি প্রভাব, ঠিক আছে। যেহেতু এটা হেলথ রিলেটেড পেশা না, এই জন্য স্বাস্থ্যের প্রতি প্রভাব থেকে কোশ্চেন আসা সবচাইতে সম্ভাবনা বেশি। এবার আসো, এই যে স্বাস্থ্যের প্রতি প্রভাবে যদি তুমি যাও, কয়েকটা জিনিস তোমার এখানে যেগুলো দেখবে সেগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে। এগুলো নিয়ে নাও, একটু আগে পড়াইছি, কমেন্টে জানাও তো এটার নাম কি, কমেন্টে জানাও এটার নাম কি।
পটাশিয়াম আয়োডাইড ওজোন হ্রাস ও রক্ত শূন্যতা। এটার নাম কি কমেন্টে জানাও, এটা বলবো না, এটা না পারলে এবার তোমাদের মায়ের হবে, বুঝছো? এটা না পারলে তোমাদের মায়ের হবে, এটা যদি ভুলে যাও তাহলে মায়ের হবে। আর বলো তোমরা ফরমালিন ব্যবহার করলে কি হয়? আমরা তো সবাই জানি ফরমালিন যখন ওই যে রোজা রমজান মাস সামনে আসতেছে, কোনটা ফরমালিন দ্বারা তো মানে ফরমালিন দিয়ে পাকানো সবগুলো তো বারবার আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখি না ফেসবুকে। ফরমালিন কি করে বলো তো? আমাদের কিডনি নষ্ট করে। ফরমালিন কি করে? কিডনি নষ্ট করে, ঠিক আছে? ফরমালিন কি করে? কিডনি নষ্ট করে। আর কিডনি সম্পূর্ণ নষ্ট করে কোনটি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু আরেকটা কাজ করে, সেটা কি করে বলো তো? ডায়রিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু শতভাগ। তাহলে এটি কি কি করে? প্রথমত এটি পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%। আর এটি কি করে? এটি কিডনি সম্পূর্ণ নষ্ট করে, কিডনি সম্পূর্ণ নষ্ট করে। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট, এটি কি করে বলো তো? K2Cr2O7। এটি হলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে, কি? ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে, ওকে? এখন এই যে জায়গাটা লিখলাম না, মাত্র 3 থেকে 4টা লিখলাম, কিন্তু বইয়ে যেগুলো দেয়া আছে যে ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সেগুলোর স্বাস্থ্যের প্রতি প্রভাব এবং পরিবেশের প্রতি প্রভাব, আমরা কোনগুলো পারবো? শুধু স্বাস্থ্যের প্রতি। তার ভিতরেও এই জায়গাগুলো দেখবা পড়তে পাইবা, এই জায়গাগুলো তোমার ভার্সিটি বা বিভিন্ন জায়গায় আসছে, এই জায়গাগুলো সহজে মনে রাখা যায়। যেমন এটা কি? এটা হলো ক্লোরোফর্ম, এটা হলো ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম কি করে? ক মিল আছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, ঠিক আছে? এই জায়গাগুলো থেকে কিন্তু এইগুলো মনে রাখতেই হবে। এগুলো মনে না রাখলে কি হবে? পাপ হবে। আর বইয়ে যে স্বাস্থ্যের প্রতি প্রভাব যেগুলো আছে ওইটুকু তুমি যদি মুখস্থ করে মনে রাখতে পারো তাহলে সেগুলো মনে না রাখলে কি হবে? গুনাহ হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। সাদ্দাম ভাই বলছিল এগুলো অবশ্যই মনে রাখতে হবে। এবার এই অধ্যায়ে তোমার সর্বশেষ, আজকে ক্লাসের সর্বশেষ ইম্পর্টেন্ট যে টপিক সেটা হলো, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক কোনটা বলো তো? কমেন্টে জানো তো। আর একটা টপিক বাদ আছে এই অধ্যায়ের, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের কোনটা জানাও? ম্যাক্রো, সেমি মাইক্রো এবং মাইক্রো বিশ্লেষণের পদ্ধতি, যে বিশ্লেষণের মধ্যে তুলনা। এখানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, সেটা হলো এখানে দেখবা একবার তোমার এই যে ম্যাক্রো বিশ্লেষণ দেয়া আছে, একবার মাইক্রো বিশ্লেষণ দেয়া আছে, ওকে? তারপরে আবার দেখো কোন কি, একবার তোমার সেমি মাইক্রো দেয়া আছে, আবার একবার মাইক্রো বিশ্লেষণ দেয়া আছে, তাই না? তো তুলনাটা যদি তোমরা 3টা, এই যে 4টা ছক এক জায়গায় করো তো 3টা আসবে কিন্তু, মাইক্রো, ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো। ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, যেভাবেই বলো না কেন, ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো, এই 3টাই আসবে। তো তোমরা এই 3টা এক জায়গায় করে ফেলবা। কিভাবে এক জায়গায় করবা? তোমরা হয়তো প্রথমে লিখলা যে মাইক্রো বিশ্লেষণ, মনে করো প্রথমে লিখলে তোমরা মাইক্রো, এটা তোমরা নিজেরা করে ফেলবা মাইক্রো। তারপর লিখলা, তারপরে কি ছক করবা? সেমি মাইক্রো, তারপর লিখবা মাইক্রো, এইভাবে তোমরা ছক করবা, দেখবা তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে ছক করবা, তাহলে দেখবা মনে রাখার সবচাইতে সহজ হবে, ওকে? এভাবে যদি তুমি ছক করো তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাও কমে যাবে, মনে রাখাও সহজ হবে, ওকে? আর আজকের লেকচার মোটামুটি এই পর্যন্তই। এই অধ্যায়ে যেগুলো পড়ানো হয়েছে তোমরা সবগুলা মনোযোগ সহকারে আস্তে আস্তে ধীরে ধীরে এই যে ক্লাসটা করবা আর ধীরে ধীরে পড়বা, দেখবা খুব সহজেই এই অধ্যায়টা পারবা। এই অধ্যায়টা এতটাও কঠিন লাগবে না, এই অধ্যায়টা মুখস্থ করে এতটাও কঠিন না, ঠিক আছে? ওকে, তোমাদের পরবর্তী ক্লাসের জন্য স্বাগতম জানিয়ে আজকের তোমাদের মধ্য থেকে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে তোমাদের রসায়ন বিষয় নিয়ে আবার দেখা হবে নেক্সট শনিবার ঠিক সন্ধ্যা 7টায়। ঠিক ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকের লেকচার আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।